উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের গতিবিদ্যা পর্ষণের সর্বশেষ অধ্যায় 9.4 নিয়ে আলোচনা করছি। তো এই অধ্যায়ের উপর ইতিপূর্বে আমি একটি ক্লাস নিয়েছিলাম, আজ দ্বিতীয় ক্লাসটি নেব। তো আজকের ক্লাসটি বুঝতে হলে তোমাদের অবশ্যই পূর্বের ক্লাসটি দেখতে হবে। তো যদি ক্লাসটি না বুঝো তাহলে পূর্বের ক্লাসটি অবশ্যই তোমরা দেখে নিবে। তো আমি সরাসরি পাঠে চলে যাচ্ছি। এটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসটি নিচ্ছি, সবাই বোঝার চেষ্টা করবে। তো দেখো, আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ। আজ যে সূত্রটি প্রমাণ করব সেটা হলো যে, প্রমাণ করো বায়ুশূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি পরাবৃত্ত। আমার মনে হচ্ছে যে এটা তোমরা ফিজিক্সে পড়েছ সবাই। তো যেহেতু ফিজিক্সে একবার পড়া হয়ে গেছে, এখন একটু চেষ্টা করলেই এটা বুঝতে পারবে। প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করছি। দেখো, এগুলো একটা অবিন্দু। তাহলে ধরি অবিন্দু হতে একটি বস্তুকণাকে ইউ বেগে আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করা হলো। তাহলে অবিন্দু হতে একটি বস্তুকে যদি আমরা ইউ বেগে এবং আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করি, তাহলে বস্তুটা এদিক দিয়ে গিয়ে এদিকে পড়ে যাবে। তাহলে এই যে বস্তুটা এদিকে যাচ্ছে, এই বস্তুর গতিপথের সমীকরণটি আমরা বের করব। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, অবিন্দুতে ইউ বেগের আদি আনুভূমিক বেগ হবে ইউ কজ আলফা এবং আদি উলম্ব বেগটা হবে ইউ সাইন আলফা। কারণ বস্তুটা যাচ্ছে এই দিক দিয়ে, এইভাবে যাচ্ছে। বস্তুটা যখন এখানে আসবে তখন সে এতটুক উলম্ব দূরত্ব এবং এতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। কাজেই বস্তুর মধ্যে কি আছে? আনুভূমিক বেগ আছে, আবার উলম্ব বেগও আছে। এবার আমরা এটা লিখব। ধরি অবিন্দু হতে একটি বস্তুকণাকে ইউ বেগে আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করা হলো। তারপর অবিন্দুতে ইউ বেগের আনুভূমিক ও উলম্ব উপাংশ যথাক্রমে ইউ কজ আলফা ও ইউ সাইন আলফা। এটা নিঃসন্দেহে আমি গত ক্লাসে এগুলো আমি দেখাইছিলাম, এই কনসেপ্টগুলো। আবার অবিকর্ষজনিত ত্বরণ খাড়া নিম্ন দিকে ক্রিয়াশীল বলে আনুভূমিক বেগ ইউ কজ আলফা সর্বদা অপরিবর্তিত থাকবে এবং ঊর্ধ্বমুখী গতির জন্য ত্বরণটা হবে মাইনাস জি। এটা গত ক্লাসে আমি এগুলো বুঝিয়েছিলাম। এখন দেখো, এবার ধরি অবিন্দুগামী আনুভূমিক রেখা ও এক্সকে আমরা এক্স অক্ষ আর ও ওয়াইকে আমরা ওয়াই অক্ষ ধরব। তাহলে ওটা কি হবে? মূলবিন্দু। এখানে এক্সটা লিখতে বলে গেছিলাম, এক্স এখানে এক্স হবে, এই জায়গায় এক্স হবে আর এই জায়গায় ওয়াই। ধরি অবিন্দুগামী আনুভূমিক রেখাকে এক্স অক্ষ আর
উলম্ব রেখাকে ওয়াই অক্ষ বিবেচনা করি, তাহলে আমাদের ওটা হবে মূলবিন্দু। তো ধরি বস্তুকণাটি টি সময়ে গতিপথের pxy বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ বস্তুটি এই বস্তুটি অবিন্দু হতে পি বিন্দুতে আসে টি সময়ে। তাহলে দেখো এই বস্তুটা এই জায়গা থেকে, এখান থেকে এভাবে গিয়ে গিয়ে এখানে আসে টি সময়ে। তাহলে বস্তুটা এতটুকু উলম্ব দূরত্ব আর এতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা হলো xy, কাজে এই বিন্দুর x অক্ষের দিকে দূরত্বটা হবে বিন্দুর x স্থানাঙ্ক, আর y অক্ষের দিকে দূরত্বটা হবে বিন্দুর y স্থানাঙ্ক। তাহলে এখানে আনুভূমিক দূরত্বটা হলো x আর উলম্ব দূরত্বটা হলো y। আমাদেরকে এখানে এই বস্তুটা যে পথে যাচ্ছে ওই পথের সমীকরণ, অর্থাৎ বস্তুর গতিপথের সমীকরণটি বের করতে বলছে। তাহলে এখানে দেখো গতিপথের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্কটা হলো এক্স ওয়াই, কাজেই বস্তুকণার গতিপথের সমীকরণটা হবে এক্স ওয়াই সম্বলিত একটি সমীকরণ। তো আমি পরের স্লাইডে যাচ্ছি, তো বোঝার চেষ্টা করবে সবাই। দেখো আবারও চিত্র অঙ্কন করছি। ধরি অবিন্দু হতে একটি বস্তুকণাকে ইউ বেগে আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করা হলো। তাহলে বস্তুটা এই দিক দিয়ে গিয়ে গিয়ে এদিকে আসলো। তাহলে বস্তু যখন এখানে আসবে এতটুক উলম্ব দূরত্ব, এতটুক আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। কাজেই বস্তুর মধ্যে আনুভূমিক বেগ আছে, আবার উলম্ব বেগও আছে। তাহলে আদি আনুভূমিক বেগটা হবে ইউ কজ আলফা। অবিন্দুতে ইউ বেগের আনুভূমিক উপাংশটা হলো ইউ কজ আলফা, আর অবিন্দুতে ইউ বেগের আদি উলম্ব উপাংশ বা উলম্ব বেগটা হবে ইউ সাইন আলফা। যেহেতু বস্তুটা উপরের দিকে যাচ্ছে, বস্তুটা অবিন্দু থেকে উপরের দিকে যাচ্ছে, কাজেই অভিকর্ষজ ত্বরণ হবে মাইনাস জি, অর্থাৎ এফ ইকুয়াল টু হবে মাইনাস জি। এখন দেখো অবিন্দুগামী, এটাকে আনুভূমিক রেখা ধরলাম ওএক্স, এখানে এক্সটা লিখে দিবা তোমরা। অবিন্দুগামী আনুভূমিক রেখা ওএক্সকে এক্স অক্ষ আর উলম্ব রেখা ও ওয়াইকে ওয়াই অক্ষ ধরি। তাহলে এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, ওটা হবে মূলবিন্দু, অমূলবিন্দু। এবং ধরি বস্তুকণাটি টি সময়ে গতিপথের এখান থেকে এই বস্তুকণাটি অবিন্দু হতে এই দিকে ঘুরে ঘুরে এই পিতে আসছে টি সময়ে, এবং পি বিন্দুর স্থানাঙ্কটা হলো এক্স ওয়াই। কাজেই এই পি বিন্দুর এক্স অক্ষের দিকে দূরত্ব হলো আনুভূমিক দূরত্ব। তাহলে পি বিন্দুর এক্স অক্ষের দিকে দূরত্ব কত হবে? এক্স। এই অংশটুকু হবে এক্স আর এই অংশটুকু হবে ওয়াই। এক্ষেত্রে আনুভূমিক দূরত্বটা হলো এক্স আর উলম্ব দূরত্বটুকু হলো ওয়াই। এবার গতিপথের উপর অবস্থিত একটি বিন্দু হলো এক্স ওয়াই, কাজেই গতিপথের সমীকরণটা হবে
এক্স ওয়াই সম্বলিত একটি সমীকরণ। এবার আমাদেরকে এক্স ওয়াই সম্বলিত একটি সমীকরণ বের করব। তো এই লাইনটা আমি দুবার লিখছি বোঝানোর জন্য, এটা দুবার লেখা হয়েছে বোঝানোর জন্য একটা, পরের স্লাইড থেকে এই স্লাইডে আসার পরিপ্রেক্ষিতে। এবার টি সময়ে আনুভূমিক দূরত্ব, দেখো এখানে আনুভূমিক দূরত্বটা কত, এস ইকুয়াল টু ভিটি। লক্ষ্য করো, এটা আনুভূমিক দূরত্ব হলো আনুভূমিক বেগ সর্বদা অপরিবর্তিত থাকবে। যে সূত্রটা হবে এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু কত, ভিটি। এসটা ডিস্টেন্সের এস, তাহলে এখানে আনুভূমিক দূরত্ব কতটুকু, আনুভূমিক দূরত্ব হলো এখানে এক্স, এটা হলো এক্স। আমি আবারও বলছি, এস ইকুয়াল টু ভিটি সূত্র থেকে, তাহলে এস ইকুয়াল টু ভিটি, এখানে এসটা হলো এক্স ইকুয়াল টু ভিটি। ভি কত, আনুভূমিক বেগ, তাহলে আনুভূমিক বেগ কত, ইউ কজ আলফা ভি ইন্টু টি, বা এটা এই পাশে আনলাম, এক্স আসলো এদিকে, বা টি ইকুয়াল টু হবে এক্স বাই ইউ কজ আলফা। তো আনুভূমিক বরাবর ত্বরণ শূন্য, কারণ বস্তুটা তো উপর দিকে যাচ্ছে, এইদিকে গেছে, এই জন্য বস্তুটা কিন্তু সড়ক পথে যায় নাই, এদিকে যায়নি, বস্তুটা এদিক দিয়ে যায়নি, বস্তুটা শূন্যে আকাশ পথে এই দিক দিয়ে গেছে, যার কারণে আনুভূমিক ত্বরণটা হলো তার শূন্য, এবং আনুভূমিক বেগ সর্বদা অপরিবর্তিত থাকবে, যার কারণে সমবেগের ক্ষেত্রে দূরত্বের সূত্রটা হলো আমাদের এস ইকুয়াল টু ভিটি সূত্র থেকে পাই, এস ইকুয়াল টু ভিটি সূত্র থেকে পাই। আবার আমরা বের করবো এখন টি সময়ে উলম্ব দূরত্ব। এখন দেখো আবার টি সময়ে উলম্ব দূরত্বটা আমরা বের করব। তো দেখো আবার টি সময়ে উলম্ব দূরত্ব সূত্রটা আমরা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। লক্ষ্য করো, এই যে এস, উলম্ব বরাবর যখন আমরা দূরত্ব বের করব, উলম্ব বরাবর যখন ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে কি হবে, আমরা অবিন্দু থেকে কল্পনা করছি, বস্তুটা অবিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে। ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে এফটা হবে মাইনাস জি। এখানে উলম্ব দূরত্ব এসটা হলো ওয়াই, এখানে আমরা ওয়াই লিখলাম। টি সময়ে উলম্ব দূরত্ব, এখানে উলম্ব দূরত্বটা হলো ওয়াই, যেহেতু উলম্ব দূরত্ব আমাদের এখানে উলম্ব দূরত্ব ওয়াই, কাজেই এসটা হবে ওয়াই ইকুয়াল টু, এক্ষেত্রে আমরা যেহেতু উলম্ব দূরত্ব বের করছি, কাজেই সবকিছু আমাদের উলম্ব বরাবর বিবেচনায় আনতে হবে। উলম্ব দূরত্বটা হলো ওয়াই ইকুয়াল টু ইউটা হলো আদি বেগ, আদি বেগটা হবে আদি উলম্ব বেগ। এখানে আদি উলম্ব বেগ কত, ইউ হবে ইউ সাইন আলফা ইন্টু টি, কারণ এখানে বস্তুটা টি সময়ে পি বিন্দুতে আসছে, ও হতে পিতে আসছে টি সময়ে, যেখানে টি মাইনাস, এখানে লক্ষ্য করো অবিন্দু থেকে বস্তুটা উপরের দিকে এইদিকে যাচ্ছে, যেহেতু অবিন্দু থেকে আমরা কল্পনা করছি, অবিন্দু থেকে উপর দিকে যাচ্ছে, কাজেই এফটা হবে মাইনাস জি, তাহলে হবে এখানে মাইনাস 1/2 জি টি স্কোয়ার, এখানে হবে মাইনাস 1/2 জি টি স্কোয়ার। এই অবস্থায় আমরা এখানে এক্স ওয়াই, এখানে আমাদের এক্স ওয়াই সম্বলিত একটি সমীকরণ বের করতে হবে, কারণ গতিপথের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, কাজেই
গতিপথের সমীকরণটা হবে xy সম্বলিত একটি সমীকরণ। এই অবস্থায় আমরা 1 নং এবং 2 নং হতে টি কে উচ্ছেদ করব। অর্থাৎ এখানে দেখো 1 নং এ আছে x আর 2 নং এ আছে y। কাজে xy সম্বলিত সমীকরণ বের করার জন্য 1 নং এবং 2 নং সমীকরণ হতে এই টি কে উচ্ছেদ করব। কাজেই 1 নং সমীকরণ হতে টি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্ষেত্রে দেখো এই টি এর মান কত, x/u cos আলফা, বা y ইকুয়াল টু হবে u sin আলফা ইন্টু টিটা হলো x/u cos আলফা। টি এর মান আসলো x/u cos আলফা মাইনাস 1/2g ইন্টু টি এর মান আসলো x/u cos আলফা। এই যে এই টি এর মান x/u cos আলফা, এখানে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে, যেহেতু টি ইকুয়াল টু কত, x/u cos আলফা। বোঝানোর সুবিধার্থে আমি এই লাইনটি পরবর্তী স্লাইডে প্রথমে লেখা আছে। এখন দেখো পূর্বের স্লাইডের শেষ লাইনটি এখানে আবার লিখছি। এবার এখানে y ইকুয়াল টু কত, u এবং u কাটা যাবে, x আসলো ইন্টু সাইন আলফা বাই কজ আলফা মাইনাস 1/2g, এটা আসবে x স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, x স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, যেহেতু এটা স্কোয়ার আছে। এবার y ইকুয়াল টু আসে x টেন আলফা মানে সাইন আলফা বাই কজ আলফা টেন আলফা মাইনাস উপরে আসে কত, জি এক্স স্কোয়ার নিচে আসে 2u স্কোয়ার কস স্কোয়ার আলফা। এই অবস্থায় লক্ষ্য করো এখানে আলফাটা কি, নিক্ষেপ কোণ। আলফার মানটা যদি 45 ডিগ্রি হয়, 1045 ডিগ্রির মান হলো 1, 1045 ডিগ্রির মানটা হলো 1। আর এখানে যদি cos 45 ডিগ্রির মান হবে 1/√2, স্কোয়ার করলে 1/2। কাজেই টেন আলফা কস স্কোয়ার আলফা এটা ধ্রুব সংখ্যা বা কনস্ট্যান্ট। আবার এখানে একটা লক্ষ্য করো, এখানে ইউটা কি বলো, ইউ স্কোয়ার, ইউটা হলো নিক্ষেপ বেগ, এটাও কনস্ট্যান্ট। যেটা অভিকর্ষজ ত্বরণ, এটাও কনস্ট্যান্ট। কাজেই আমরা ইউ নিক্ষেপ বেগ, আলফা নিক্ষেপ কোণ, অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক বলে আমরা এ ইকুয়াল টু কি লিখলাম, স্মল এ ইকুয়াল টু মাইনাস g/2u স্কোয়ার কস স্কোয়ার আলফা, এবং বি ইকুয়াল টু আমরা টেন আলফা লিখলাম, বি ধরে পাই y ইকুয়াল টু দেখো মাইনাস g/2u স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটার মান হলো এই যে এই অংশটুকুর মানটা হলো এ, কত আসে, এই যে এ এর মানটা এখানে বসানো হলো, এ এবং বি এর মান বসাও, তাহলে এটা কত, y ইকুয়াল টু আসে ax স্কোয়ার প্লাস bx, যা টি মুক্ত। এটা আসে x স্কোয়ার ইকুয়াল টু 4ay, পরাবৃত্তে তোমরা করছো, x স্কোয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এটা একটা কি, পরাবৃত্ত, যা একটি পরাবৃত্ত সমীকরণ নির্দেশ করে। অর্থাৎ কি, বায়ুশূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি পরাবৃত্ত। তো শিক্ষার্থীবৃন্দ, যদি এটা না বুঝো তো এই নিয়মে আরেকটি এখন করাচ্ছি, যদি পরেরটা বুঝো, এখন যেটা করাবো এটা যদি বুঝো তাহলে এটা অবশ্যই বুঝতে পারবে। এর পরটা দেখো, প্রশ্ন, একটি বস্তুকণাকে ইউ বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে
নিক্ষেপ করা হলো। দেখাও যে বস্তুকণার গতিপথের সমীকরণ y ইকুয়াল টু এক্স টেন আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। এটা আমরা প্রমাণ করব। দেখো, ধরি অবিন্দু হতে একটি বস্তুকণাকে ইউ বেগে আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করা হলো। বস্তুটি এখান থেকে এদিকে গিয়ে এদিকে আসবে। তো বস্তুটা যেহেতু এদিকে যাচ্ছে, কাজেই তার কি আনুভূমিক বেগ আছে, আবার ঊর্ধ্বমুখী বেগও আছে, দুটাই আছে। কাজেই আদি আনুভূমিক বেগটা হলো ইউ কজ আলফা, যেটা পূর্বেই জানছো তোমরা। আদি উলম্ব বেগটা হলো ইউ সাইন আলফা, অনেকটা সিমিলার আগেরটার মতো। ধরি অবিন্দু হতে একটি বস্তুকণাকে ইউ বেগে আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করা হলো। তারপর অবিন্দুতে ইউ বেগের আনুভূমিক ও উলম্ব উপাংশ যথাক্রমে ইউ কজ আলফা ও ইউ সাইন আলফা। আর অবিকর্ষীয় ত্বরণ সবসময় খাড়া নিম্ন দিকে ক্রিয়াশীল বলে এই যে আনুভূমিক বেগ ইউ কজ আলফা সবসময় অপরিবর্তিত থাকবে, এবং একটি বস্তু যখন উপরের দিকে নিক্ষেপ করা হয়, বস্তু যত উপরে উঠে তার বেগ ক্রমশ কমতে থাকে, এবং সর্বাধিক উচ্চতায় শেষ বেগ শূন্য। তারপর বস্তুটা যখন শেষ বেগ শূন্য হয় ঊর্ধ্বমুখী, তখন বস্তুটা নিচে নামে। কাজে ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে সবসময় ত্বরণটা কি হয়? মাইনাস জি। এবার অবিন্দুগামী আনুভূমিক রেখা ওয়াইএক্স, এখানে এক্স দিকে নিবা, ওয়াইএক্সকে এক্স অক্ষ এবং ও ওয়াইকে ওয়াই অক্ষ বিবেচনা করি, তাহলে ওটা হলো মূলবিন্দু। এবার ধরি বস্তুকণাটি টি সময়ে গতিপথের পি এক্স ওয়াই বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ অবিন্দু হতে বস্তুটা পি বিন্দুতে আসে টি সময়ে, অবিন্দু হতে পি বিন্দুতে আসে বস্তুটা স্মল টি সময়ে। এবার এখানে পি বিন্দুর আনুভূমিক দূরত্বটা হবে এক্স আর উলম্ব দূরত্বটা হবে ওয়াই। এটা হলো পি বিন্দুর আনুভূমিক দূরত্ব এক্স, এবং এই এক্সটা হবে টি সময়ে আনুভূমিক দূরত্ব, আর ওয়াইটা হবে টি সময়ে উলম্ব দূরত্ব। আমরা পরবর্তী স্লাইডে দেখো, আবারও চিত্র অঙ্কন করছি বোঝানোর জন্য। অবিন্দু হতে একটি বস্তুকণাকে ইউ বেগে আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করা হলো। বস্তুটা এদিকে আসবে। তো বস্তুর মধ্যে যখন বস্তুটা এখানে অবস্থান করে, এতটুক উলম্ব দূরত্ব, এতটুক আনুভূমিক দূরত্ব। বস্তুর মধ্যে কি আনুভূমিক বেগ আর উলম্ব বেগ দুটাই আছে। কাজেই আদি অবিন্দুতে ইউ বেগের আদি আনুভূমিক বেগ হলো, বা অবিন্দুতে ইউ বেগের আনুভূমিক উপাংশ হলো ইউ কজ আলফা, এবং উলম্ব উপাংশটা হলো ইউ সাইন আলফা। এই লাইনটি আবারও লিখছি। অবিন্দুগামী আনুভূমিক রেখাকে এক্স অক্ষ, উলম্ব রেখাকে ওয়াই অক্ষ ধরে ওটা হলো মূলবিন্দু। তারপর ধরি বস্তুকণাটি স্মল টি সময়ে, মানে টি সময়ে অবিন্দু হতে বস্তুটা টি সময়ে এই পি বিন্দুতে পৌঁছে। তাহলে এটা যদি এক্স অক্ষ আর এটা যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে পি বিন্দুর এক স্থানাঙ্কটা হবে আনুভূমিক দূরত্ব, অর্থাৎ দেখো পি বিন্দুর এক স্থানাঙ্কটা হবে আনুভূমিক দূরত্ব, আর পি বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা হবে এর উলম্ব দূরত্ব। তাহলে টি সময়ে আনুভূমিক দূরত্ব এস ইকুয়াল টু ভিটি সূত্র থেকে পাই
এস, এসটা হলো দূরত্ব, এস হলো দূরত্ব, এস ইকুয়াল টু ভিটি। এস কত? এখানে হলো এক্স, এক্সটা হলো এস ইকুয়াল টু ভিটি। ভিটা কি? আনুভূমিক বেগ। আনুভূমিক বেগ কত? ইউ কজ আলফা ইন্টু টি, কারণ বস্তুটা অবিন্দু হতে পিতে আসছে। দেখো বস্তুটা ও হতে পিতে আসছে টি সময়ে, কাজে টি সময়ে এতটুক আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। আর আনুভূমিক বরাবর ত্বরণ শূন্য, কাজে এখানে এস ইকুয়াল টু ভিটি, সমবেগের সূত্রটা হবে, এখানে সমবেগের সূত্রটা হবে, বা ইউ কজ আলফা ইন্টু টি ইকুয়াল টু এক্স, বা টি ইকুয়াল টু এক্স বাই ইউ কজ আলফা। এবার আমরা উলম্ব দূরত্বটা বের করব। দেখো যদি এটার সাহায্যে তুমি এটা করো তাতে হবে যেমন এক্স, এসটা কি বলতো? আনুভূমিক দূরত্ব। আনুভূমিক দূরত্ব এস, আনুভূমিক দূরত্ব কত? এক্স। ইউটা কি বলো? আনুভূমিক বেগ। আদি আনুভূমিক বেগ কত? ইউ কজ আলফা ইন্টু টি, কারণ টি সময়ে ও থেকে পিতে আসছে, কাজে এখানে টি। আর আনুভূমিক বরাবর ত্বরণ কত? শূন্য, এই জন্য পুরোটাই শূন্য হয়ে যায়, এরপর এটা আসে না। এবার আমরা টি সময়ে উলম্ব দূরত্বটা বের করব। আবার টি সময়ে উলম্ব দূরত্ব, এখানে উলম্ব দূরত্বটা হলো তোমার ওয়াই, উলম্ব দূরত্বটা হলো ওয়াই, কাজে এস ইকুয়াল টু হলো ওয়াই ইকুয়াল টু ইউটি। ইউটা হলো আদিবেগ, যেহেতু উলম্ব দূরত্ব বের করব, যেহেতু উলম্ব দূরত্ব বের করব, কাজে সব কিছু উলম্ব বরাবর বিবেচনায় আনব। আদিবেগ, এখানে আদিবেগটা কি হবে? আদি উলম্ব বেগ। ইউটা কত? আদি উলম্ব বেগ। ইউটা হলো আদি উলম্ব বেগ। আদি উলম্ব বেগ কত? ইউ সাইন আলফা। এস আদি উলম্ব বেগ ইউটা হবে ইউ সাইন আলফা ইন্টু টি। এফটা হলো মাইনাস জি, কারণ উলম্ব বরাবর অর্থাৎ ঊর্ধ্বমুখী বস্তু, দেখো এখান থেকে এদিকে যাচ্ছে, ঊর্ধ্বমুখী যাচ্ছে, যেহেতু অবিন্দু থেকে বস্তুটা উপর দিকে যাচ্ছে, কাজে এফটা হবে মাইনাস জি, মাইনাস 1/2 জিটি স্কোয়ার। আমাদের এখানে গতিপথের সমীকরণ বের করব। তো যেহেতু গতিপথের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, কাজেই বস্তুর গতিপথের সমীকরণটি হবে এক্স ওয়াই সম্বলিত একটি সমীকরণ। আমাদেরকে এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে এক্স ওয়াই সম্বলিত একটি সমীকরণ বের করতে হবে। কাজেই 1 আর 2 থেকে টিকে উচ্ছেদ করব। এক্ষেত্রে আমরা 1 নং সমীকরণ হতে টি এর মানটা 2 নং সমীকরণে বসাবো, যেটা অনেকটা আগেরটার মতোই। ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা ইন্টু টিটা হলো এক্স বাই ইউ কজ আলফা মাইনাস 1/2 জি, এখানে টি এর মানটা হলো এক্স বাই ইউ কজ আলফা, এক্স বাই ইউ কজ আলফা স্কোয়ার, এখানে স্কোয়ার দিব। এবার আমরা এই পরটায় যাচ্ছি আবারও। দেখো এই লাইনটা পূর্বের স্লাইডে লেখা ছিল এটা। এবার ইউ এবং ইউ কাটা যাবে, এক্স আসলো সামনে, সাইন আলফা বাই কজ আলফা মাইনাস 1/2 জি ইন্টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, বা ওয়াই ইকুয়াল টু আসে এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার আলফা। প্রমাণ করতে বলছে এখানে ওয়াই ইকুয়াল টু কত? এক্স টেন আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। দেখো প্রমাণ করতে বলছে যেটা এক্স টেন আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, এই দুটো ইকুয়েশন, এটা থেকে রাইট সাইড থেকে আমরা কি কমন নিলাম? এক্স টেন আলফা কমন নিলাম। এখানে এক্স টেন আলফা কেন কমন নিছি? কারণ
রাইট সাইডে এক্স টেন আলফা কমন নেওয়ার কারণ হলো প্রমাণের মধ্যে আছে দেখাও যে গতিপথের সমীকরণ y ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর। কাজেই এক্স টেন আলফাটা আমরা কমন নিলাম, এখানে রইল 1, মাইনাসের জায়গায় মাইনাস, এই পুরা পদ রাশিটা এই পুরা টার্মটা আমরা এখানে লিখলাম, ইন্টু এটা আমরা এখানে লিখে নিলাম 1 বাই এক্স টেন আলফা। বোঝার চেষ্টা করো, এক্স টেন আলফা গুণ করো এক্স টেন আলফা এটার সাথে গুণ করো, এক্স টেন আলফা একে এক্স টেন আলফা, এটার সাথে 1 গুণ করলে এক্স টেন আলফা আসে, মাইনাস দেখো এখানে এটার সাথে যদি এটা গুণ করি এক্স টেন আলফা কাটা গেল, এটাই রইল। এবার আমরা এখানে প্রমাণ করব 1 মাইনাস এক্স বাই আর, অর্থাৎ নিচে হবে আনুভূমিক পাল্লা। এবার এক্স টেন আলফা 1 মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু 1 বাই এক্স ইন্টু আসলো এখানে সাইন আলফা বাই কজ আলফা, বা y ইকুয়াল টু এক্স টেন আলফা 1 মাইনাস, ক্যালকুলেশন করে দেখো এটা, এই এক্স এর সাথে এক্স কাটা গেল, এক্সের সাথে এক্স কাটা গেল, উপরে আসলো জিএক্স আসলো, তারপর নিচে আসে 2u স্কোয়ার, এই আসলো সাইন আলফা, কস স্কোয়ারের সাথে এই কস কাটলে এটা কাটলে কত আসলো কজ আলফা। নিঃসন্দেহে এটা বুঝতে পারছো। আবার বলবো এই এক্স কাটা জিএক্স থেকে জিএক্স 2u স্কোয়ার সাইন আলফাটা এই সাইন আলফা আসলো, কস স্কোয়ার আর কজ এটা কাটলে আসে কজ আলফা। এবার y ইকুয়াল টু এক্স টেন আলফা ইন্টু 1 মাইনাস জিএক্স বাই ইউ স্কোয়ার, এই টুটা নিয়ে আসলাম এখানে এর সামনে, y ইকুয়াল টু আসলো এক্স টেন আলফা 1 মাইনাস জিএক্স বাই ইউ স্কোয়ার 2 সাইনে কজে 2 সাইন, দেখো 2 সাইনে কজে সূত্র হলো কত সাইন 2a, সাইন 2 আলফা কত 2 সাইন আলফা কজ আলফা। এবার এই জিটা নিয়ে আসবো আমরা এই নিচে, মানে প্রমাণের মধ্যে কি আছে উপরে শুধু এক্স আছে, বা y ইকুয়াল টু হবে এক্স টেন আলফা 1 মাইনাস এই আসলো এক্স, আর উপরের জিটা নিয়ে আসবো ইউ স্কোয়ার সাইন 2 আলফা এর নিচে। তাহলে এটার মান কত হবে, এটার মানটা হলো আরটা কি আনুভূমিক পাল্লা, উপরে প্রমাণে উপরে এক্স আছে, কাজে জিটা এটার নিচে নিয়ে আসা হলো, ক্যালকুলেশন করলে কি আসে এক্স ইন্টু জিটা উপরে চলে যায়, বা y ইকুয়াল টু এক্স টেন আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, এই নিচের রাশির মানটা আসে আনুভূমিক পাল্লা, এখানে আনুভূমিক পাল্লা আর হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জে। তো এটা হলো যা বস্তুকণার গতিপথের সমীকরণ নির্দেশ করে, সেটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা আরেকটি অঙ্ক করেই ক্লাসটি শেষ করব। একই থিওরিয়াম করালাম, দুটোর মধ্যে যে কোনো একটা আসে প্রায় পরীক্ষায়। এবার আর একটা অঙ্ক করেই ক্লাসটি শেষ করে দিচ্ছি, পরের অঙ্কটা দেখবে তোমরা। তো এবার আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি। তো শেয়ার স্ক্রিনটা চলে গেছে, এটা আবার নিয়ে আসতে হচ্ছে, বোঝার চেষ্টা করবে সবাই। আশা করি সবাই দেখতে পাচ্ছ সবাই। তো যে জিনিসটা আমরা পূর্বে করেছিলাম সেটা এখন আবার একটু দেখব। তো এখানে লক্ষ্য করে দেখো,
এই অবিন্দু হতে একটি বস্তুকে, মানে এখানে এই সূত্রটা জানার পর অঙ্কটি বুঝতে সহজ হবে। এই জন্য, যদিও কতদিন এটা করিয়েছি, তো একটু ক্লিয়ার হয়ে নাও, হয়তো ভুলে গেছে অনেকেই। অবিন্দু হতে একটি বস্তুকে ইউ বেগে এবং আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করা হলো। তাহলে আদি আনুভূমিক বেগটা হয় ইউ কজ আলফা, আদি উলম্ব বেগটা হয় ইউ সাইন আলফা, আর ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে আসে আমাদের এফ ইকুয়াল টু আসে মাইনাস জি, আর নিম্নমুখী বস্তুর ক্ষেত্রে আসে এফ ইকুয়াল টু জি, আর আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের অংশটা হলো 0। এবার আমরা যেটা বের করব পরবর্তী এই অঙ্কটার জন্য আমাদের এই সূত্রটা লাগবে। দেখো, আমরা বৃহত্তম উচ্চতাটা বের করব। মেন সূত্রটা আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এফ এস সূত্র থেকে পাই বৃহত্তম উচ্চতা। বস্তু যতই উপরে উঠবে এর বেগ ক্রমশ কমতে থাকবে এবং সর্বাধিক উচ্চতায় উলম্ব বেগটা কি হবে, 0 হবে। আমরা এখানে সর্বাধিক উচ্চতা বের করব। কাজেই এখানে দেখো, ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে এফ কত, বৃহত্তম উচ্চতা। যখনই বস্তু যখন উপরের দিকে যাবে তখন এফটা হবে মাইনাস জি আসলো, এসটা হলো এইচ। আমরা বৃহত্তম উচ্চতা বের করব। তো বৃহত্তম উচ্চতার ক্ষেত্রে আসবে আমাদের এফটা হলো ত্বরণ। যখন ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে এফ হলো মাইনাস জি, আর হাইট এসটা হলো এইচ। সর্বাধিক উচ্চতায় আমরা বৃহত্তম উচ্চতা বের করব। বস্তু যতই উপরে উঠবে বেগ ক্রমশ কমতে থাকবে এবং সর্বাধিক উচ্চতায় শেষ উলম্ব বেগটা কি হবে, 0 ইকুয়াল টু, এটা হলো আদি বেগটা কি হবে, আদি উলম্ব বেগটা হলো ইউ সাইন আলফা মাইনাস 2gh। এবার এটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2gh। এটা এই পাশে আসলো, 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, বা এইচ ইকুয়াল টু আসলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা হলো নিক্ষিপ্ত বস্তুর বৃহত্তম উচ্চতা। তো এই সূত্রটা আমাদের পরবর্তী অঙ্কতে কাজে লাগবে। বৃহত্তম উচ্চতা বের করার সূত্র এইচ হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। বৃহত্তম উচ্চতা বের করার সূত্রটা হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তো এবার আমরা যেটা বের করব, আমরা ভ্রমণকাল বের করব। এখন আমরা বের করব ভ্রমণকাল। তো ভ্রমণকাল বের করার ক্ষেত্রে দেখো, আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। তো এসটা কত হবে, সর্বাধিক, এই যে ভ্রমণকাল, সময়ের সাথে দূরত্ব। ভ্রমণকাল মানে সময়ের সাথে দূরত্ব অবশ্যই বের করতে হবে। তো এখন দেখো, অবিন্দু হতে বস্তুটা এদিকে যাচ্ছে উপরের দিকে। তাহলে এস কত হবে, এইচ, উচ্চতা বের করব ইউটি, আর এখানে অবিন্দু থেকে ঊর্ধ্বমুখী এদিকে যাচ্ছে, আস্তে আস্তে এইভাবে যাচ্ছে। তো ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে এফটা হয় মাইনাস জি টি স্কোয়ার। ভ্রমণকাল বের করব। ধরি বস্তুটা অবিন্দু হতে এখানে ঘুরে ঘুরে এই বিতে আসছে কত সময়ে, ক্যাপিটাল টি সময়ে। তো বস্তুটা যখন এখানে আসবে তখন এতটুক উলম্ব দূরত্ব আর এতটুক আনুভূমিক দূরত্ব। যখন বস্তু এখানে আসবে তখন এতটুকু উলম্ব দূরত্ব, এখানে আসলে এতটুকু উলম্ব দূরত্ব, আর বিতে আসলে তার উলম্ব দূরত্ব কত, 0।
তাহলে ও থেকে বিতে এখান থেকে ঘুরে ঘুরে এই জায়গায় আসছে মনে করো ক্যাপিটাল টি সময়ে। তাহলে টি সময় পর তার উলম্ব দূরত্ব কত? 0। সব উলম্ব দূরত্ব 0, কাজে সবকিছু উলম্ব বরাবর বিবেচনায় আনবো। এখানে আদি বেগটা কি হবে? আদি উলম্ব বেগ। আদি উলম্ব বেগ কত? ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস 1/2 জিটি স্কোয়ার। আদি উলম্ব বেগটা হলো ইউ সাইন আলফা, আর ও থেকে বিতে আসছে ক্যাপিটাল টি সময়ে মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা এই পাশে আনলাম 1/2 জিটি স্কোয়ার। এইটির সাথে এটা টি কাটা গেল, এই আসলো, বা জিটি ইকুয়াল টু এটা আসলো এই 2u সাইন আলফা, বা ক্যাপিটাল টি ইকুয়াল টু কত? 2u সাইন আলফা বাই জি। এখানে লক্ষণীয় দেখো যে এই সূত্র এবং এই সূত্র, এই দুটো আমরা পরবর্তী অঙ্কতে আমাদের কাজে লাগবে। একটা হলো নিক্ষিপ্ত বস্তুর বৃহত্তম উচ্চতা, এইচ ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর নিক্ষিপ্ত বস্তুর ভ্রমণকাল কত? 2u সাইন আলফা বাই জি। এই দুটো সূত্র আমি গত ক্লাসে ভালো করে বুঝিয়েছি। এটা যারা গত ক্লাসটা করোনি তোমরা গত ক্লাসটা দেখে নিবে। এবার আরেক এই অঙ্কটা করি, শেষ করে দিচ্ছি। দেখো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্কটি। ইউ বেগে নিক্ষিপ্ত কোনো কণা কর্তৃক লব্ধ বৃহত্তম উচ্চতা এইচ হলে দেখাও যে কণার আনুভূমিক পাল্লাটা হলো এইটা। তাহলে এটা কিরকম আসবে দেখো, সমাধান দেখো। দেওয়া আছে নিক্ষেপ বেগ ইউ, এখানে ইউটা নিক্ষেপ বেগ দেওয়া আছে, ইউটা হলো নিক্ষেপ বেগ। আর বৃহত্তম উচ্চতা কত বলতো? বৃহত্তম উচ্চতাটা হলো এইচ। এখানে বৃহত্তম উচ্চতাটা হলো তোমার এখানে এইচ, এটা দেওয়া আছে। ধরি নিক্ষেপ বেগ আলফা, ধরি নিক্ষেপ বেগটা কত? নিক্ষেপ বেগটা হলো আলফা। অতএব বৃহত্তম উচ্চতা কত হবে? বৃহত্তম উচ্চতা বের করার সূত্র হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, যেটা পূর্বের স্লাইডে এবং গত ক্লাসে দেখানো হয়েছিল। বা এখানে বৃহত্তম উচ্চতা কত? ক্যাপিটাল এইচ ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। বৃহত্তম উচ্চতা ক্যাপিটাল এইচটা তোমার এখানে দেওয়া আছে, এই যে প্রশ্ন দেওয়া আছে ক্যাপিটাল এইচ। প্রমাণের মধ্যে কি নেই দেখো, এখানে এই জায়গায় প্রমাণের মধ্যে তোমার প্রমাণের কোথাও সাইন আলফা নেই, কাজেই সাইন আলফার মানটা বের করব। ক্রস মাল্টিপ্লিকেশন ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 2gh, বা সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কত? 2gh বাই ইউ স্কোয়ার। এখানে আনুভূমিক পাল্লাটা বের করতে বলছে। আমরা সূত্র জানি, আনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। সরি, আমি আগের স্লাইডে বোধহয় ভ্রমণকালটা দেখিয়েছিলাম, ভ্রমণকালটা লাগছে না, এখানে আনুভূমিক পাল্লা লাগছে। এটা দেখছো, সমস্যা নাই, দেখে নিলে। এবার আনুভূমিক পাল্লাটা আমরা বের করবো এখান থেকে, আনুভূমিক পাল্লা। এখন লক্ষ্য করো, বা আমরা জানি আনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এটা গত ক্লাসে আমি এটা প্রমাণ দেখিয়েছি, ফিজিক্সেও করছো তোমরা। ইউ স্কোয়ার এখানে বলো সাইন 2a, সাইন 2 আলফা সূত্র কি? 2 সাইন আলফা কজ আলফা বাই জি, বা 2 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি। এবার লক্ষণীয় দেখো, রাইট সাইডে কি আছে? এখানে একটা রুট আছে। রাইট সাইডে এখানে রাইট হ্যান্ড সাইডে এই জায়গায় স্কোয়ার রুট আছে, কাজে আমাদের এখানে একটা স্কোয়ার রুট দিতে হবে। স্কোয়ার রুট দিলে 2টা হয়ে গেল 4। আমরা দেখো আবারও বলছি, এখানে দেখো আনুভূমিক পাল্লা আর কত? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। পরের লাইনে আমরা
এটা যা তাই লিখছি। সাইন 2 এর সূত্র কি? 2 সাইনে কজে। পরের লাইনে আমরা 2u স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি। এবার এখানে রাইট সাইডে কি দেওয়া আছে দেখো তো, স্কোয়ার রুট আছে। রাইট হ্যান্ড সাইডে স্কোয়ার রুট আছে, এখানে স্কোয়ার রুট। কাজে আমরা এখানে প্রথমে আমরা এখানে স্কোয়ার রুট দিব। তো স্কোয়ার রুট দেওয়ার সাথে সাথেই 2টা হয়ে যাবে 4, ইউ স্কোয়ার হবে ইউ টু দি পাওয়ার 4, সাইনটা হবে সাইন স্কোয়ার আলফা, কসটা হবে কস স্কোয়ার আলফা, নিচে হবে জে স্কোয়ার। আমরা সাইন স্কোয়ার আলফার মানটা আমরা জানি, কিন্তু কস স্কোয়ার আলফার মান জানি না। কাজেই 4u স্কোয়ার, আচ্ছা আমার মনে হচ্ছে এটা একটু উপরে উঠে নেই। এখানে দেখো 4u টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, বা আর ইকুয়াল টু আসে 4u টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফাটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এই অবস্থায় এই সাইন স্কোয়ার আলফার মানটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখানে লক্ষ্য করো এইচ আছে আর এই পাশে ক্যাপিটাল এইচ আছে। ক্যাপিটাল এইচ 4 আর ক্যাপিটাল এইচ কমন নিব। এবার মানটা বসাবো। দেখো এখানে 4u টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফার মানটা কত? এই যে সাইন স্কোয়ার আলফার মানটা হলো 2gh বাই ইউ স্কোয়ার, 2gh বাই ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফার মানটা হলো 2gh বাই ইউ স্কোয়ার। এখানে জাস্ট আমরা এই জায়গা থেকে সাইন স্কোয়ার আলফার মানটা আমরা এখান থেকে বসাইছি 2gh বাই ইউ স্কোয়ার, 2gh বাই ইউ স্কোয়ার, 2gh বাই ইউ স্কোয়ার। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখন দেখো এটা আসলে একই জিনিস, আগের স্লাইডে দেখে নাও। দেখো এখানে সরি আমি ভুল করে ফেলছি, পূর্বের স্লাইডে দেখতে হবে। এখানে দেখো এই যে এই লাইনটা, এটা আমি পরের স্লাইডে আমি সেম লিখছি, এটা পরের স্লাইডে এটা দেখো এটা লেখা হলো। এবার কাটাকাটি দেব। দেখো 4 দুগুণে 8, এটা তো সেম। 4 দুগুণে 8, ইউ টু দি পাওয়ার 4 কে ইউ স্কোয়ার কাটো, এটার সাথে এটা কাটলে আসে ইউ স্কোয়ার আসলো। 4 দুগুণে 8 চলে গেল। এই জির সাথে এটা কাটলে নিচে আসলো জি আর এইচ, 1 মাইনাস 2gh বাই ইউ স্কোয়ার। আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু বুঝোনি তোমরা। 4 দুগুণে 8 সংখ্যা শেষ হয়ে গেল, 4 আর 2 শেষ, ইউ স্কোয়ার আর ইউ টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে ইউ স্কোয়ার। এখানে জি এইচ আসলো, এইচটা লিখলাম, আর জির সাথে এটা কাটলে নিচে জি, 1 মাইনাস এটা আসলো। প্রমাণের মধ্যে এই জায়গাতে কি আছে বলো? ক্যাপিটাল এইচ আছে। প্রমাণের মধ্যে এই জায়গাতে আছে ক্যাপিটাল এইচ, প্রমাণে এই জায়গাতে আছে ক্যাপিটাল এইচ। কাজেই কমন নিতে হবে 2g বাই ইউ স্কোয়ার। আর ইকুয়াল টু দেখো স্কোয়ার রুট, এটা যা এখানে লিখলাম, কমন নিলাম 2g বাই ইউ স্কোয়ার। 2g বাই ইউ স্কোয়ার কত হবে? ইউ স্কোয়ার বাই 2g। এইটা দেখো এটার সাথে এটা গুণ করো, ইউ স্কোয়ার কাটা 2g কাটা 1 রইল, মাইনাস 2g বাই ইউ স্কোয়ার কমন গেল, এটা কত? ক্যাপিটাল এইচ। বুঝছো কিনা দেখো, এটার সমান এইটা, এটার সাথে এ দুটা গুণ করো, ইউ স্কোয়ার কাটা 2g কাটা 1 মাইনাস 2gh বাই ইউ স্কোয়ার, 2gh বাই ইউ স্কোয়ার। এটাকে আমি ক্যালকুলেশন করব। দেখো 8 দুগুণে 16, ইউ স্কোয়ার কাটা এইচ রইল, জিতে কাটা এটা আসলো। এই অবস্থায় 16 বর্গমূলটা কত? 4, এই আসলো ক্যাপিটাল এইচ। সব প্রমাণ হয়ে গেল।
পুরোটা। এই অঙ্কটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে অনেক সময় হয়ে গেছে, আজকে আর ক্লাস নিচ্ছি না। সবাই ভালো করে পড়াশোনা করবে। আজ এ পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।